একমাত্র ওই ব্যক্তির সমালোচনা হবে না যিনি কোনো কাজ করেন না। আর সোশ্যাল মিডিয়াতে যদি সত্যিকার অর্থে আপনি সমালোচনার ঊর্ধ্বে থাকতে চান, তাহলে আপনি কাজকর্ম করা বন্ধ করে দেন। আর যদি আপনি মনে করেন যে আপনি কাজকর্ম করবেন, ভালো কিছু করবেন, আপনার সমালোচনা হবেই। তবে আমাদের সমালোচনারও একটা সীমা থাকা উচিত। নিন্দা করা বা মানুষকে নিয়ে মানে বিভিন্ন বিষয় ক্রিটিসিজম করা, এগুলোর ক্ষেত্রে একটা সীমা থাকা উচিত। সম্প্রতি বিএনপির মহাসচিব সেক্রেটারি জেনারেল ফখরুল ইসলাম আলমগীর, তাকে নিয়ে দেখলাম ঢালাওভাবে কিছু সমালোচনা হচ্ছে। তিনি একটা লিফটে করছেন, লিফটে প্রবেশ করার সময় হঠাৎ করে কেউ একজন এসে জিজ্ঞেস করে, আমাকে চিনছেন? তো উনি তখন ধমক দেন। আপনি যা স্বাভাবিকভাবে চিন্তা করেন, আমাদের সমাজে আমরা কি সবাই কি একদম সবসময় সাবধানতা অবলম্বন করতে পারি? এক ফখরুল ইসলাম আলমগীর, তাকে নিয়ে যারা এই নেগেটিভ সমালোচনাগুলো করছেন, আমি জাস্ট তাদেরকে প্রশ্ন করবো যে একবার চিন্তা করেন ফখরুল ইসলাম আলমগীরের বয়স কত এখন। তিনি যেটা করেছেন, তিনি চাইলে এখানে অভিনয় করে যেতে পারতেন, তার রাগটাকে ঢেকে রাখতে পারতেন। যেটা মানুষ হিপোক্রেসি, যে ধরনের যাদের মধ্যে হিপোক্রেসি আছে, এই যে অনেক সময় অনেক মানুষ আছে যে গোপনে আড়ালে অনেক দুর্ব্যবহার করে, কিন্তু জনসম্মুখে খুব কেয়ারফুল থাকে, খুব মিষ্টি মিষ্টি কথা বলে। তিনি কিন্তু সেটা করেন নাই। তিনি সবসময়, আমি তার কাছে যাওয়ার সুযোগ হয়েছে বলে আমি বলছি, উনি একদম ন্যাচারাল বিহেভটা করেন। ফখরুল ইসলাম আলমগীরকে আমি কখনো দেখি নাই তিনি কথাবার্তা বলার ক্ষেত্রে তিনি খুব কৌশল অবলম্বন করেন বা খুব বেশি ডিপ্লোম্যাটিক হন, বা তিনি মিডিয়ার কথা চিন্তা করেন, আশেপাশে কে কি ভাবলো। আমি যেমন, উনি কোনো একদিন একটা কথা বলছিলেন আমাকে, যে উনি কোনো, আমি জাস্ট এমনি বললাম যে লোকজন তো এইটা লিখছে ওইটা লিখছে, তিনি তখন উত্তর দিচ্ছিলেন যে আমি কোনো সময় কোনো ভিডিও টিডিও মিডিয়া এগুলো আমি দেখি না। কারণটা আমি যখন জানতে চাইলাম, তিনি বললেন যে এগুলো দেখতে গেলে তুমি কাজ করতে পারবে না। তো বিষয়টা হচ্ছে কি, যে এই লোকটা একদম সাবলীলভাবে চলাফেরা করেন। একবার চিন্তা করেন, এই ফখরুল ইসলাম আলমগীর, তিনি এই বয়সে, একটা মানুষের বয়স 70 ক্রস করেছে, 80-র কাছাকাছি, এই লোকটা এই বয়সে তিনি যে পরিমাণে লোড নিচ্ছেন, যে পরিমাণে পরিশ্রম করছেন, একবার ভেবে দেখেন তার জায়গা থেকে যদি তার জায়গায় আপনি এই বয়সে থাকতেন, কি করতেন? আপনি পারতেন সারাদিনে এতগুলো মিটিং, এতগুলো প্রোগ্রাম, এত কিছু করতে? তিনি একটা পার্টির মহাসচিব হয়ে তিনি অনেক দায়িত্ব পালন করা সত্ত্বেও তিনি সেই নিজের নির্বাচনী এলাকায় ঠাকুরগাঁতে পর্যন্ত গিয়েছেন। একবার তার জায়গায় নিজেকে বসিয়ে দেখেন। মানে আমি তা কাউকে বলবো না তার প্রতি সিম্প্যাথেটিক হন, বরং একটু এমপ্যাথেটিক হওয়ার চেষ্টা করেন। এমপ্যাথেটিক বলতে বোঝায়, আমরা নিজের জায়গা থেকে যদি আমি শুধু একা চিন্তা করি তাহলে হবে না, আমাকে অন্যের জায়গায় নিজেকে বসাতে হবে, যে তার জায়গায় থাকলে আমি কি করতাম, এই মানুষটা যা করছে আমি ওই জায়গায় থাকলে কি করতাম। এটাকে বলে এমপ্যাথি। সো আপনি তার জায়গায় নিজের অবস্থান রেখে ভাবুন যে আপনি কি করতেন। মানুষের একটা রাগ হতে পারে, এই জন্য হয়তো বা তাকে একসময় হয়তো ওনাকে যদি কেউ যে বলে, একজন ভদ্রলোক, কেউ যদি বলে স্যার যে এরকম একটা বিষয় হয়েছিল, আমি মনে করি না, বা তার পার্টির লোকজনকে বলে দিবেন যারা আপনার সাথে ছিলেন, খেয়াল রাখবেন যাতে এরকম লোকজন হুট করে তার সামনে আসতে না পারে। ওনার সাথে যে ব্যক্তি, তাদের দোষ ছিল, তার সাথে যে মানুষগুলো, তাদের খেয়াল রাখা উচিত ছিল। সমালোচনা করলে ওই মানুষগুলো করেন, এই লোকটা কেন করতেছেন? উনি তখন কি ধরনের টেম্পারে ছিলেন, কি ধরনের চাপে ছিলেন, কি ধরনের প্রেশার, কি ধরনের স্ট্রেসে ছিলেন, বা কি ধরনের পারিপার্শ্বিক অবস্থা ছিল, আমরা কিন্তু জানি না। তো আমরা সমালোচনা করে যাচ্ছি। আর এই ধরনের মুরব্বী পর্যায়ের মানুষ, এই ধরনের মানুষ নিয়ে আমরা যে যা মন্তব্য করতেছি, এগুলো কিন্তু আমাদের সমাজের একটা অবক্ষয় আমি মনে করি, বা আমাদের সোশ্যাল নর্মসের অনেক বড় অধঃপতন, যে কারণে আমরা যাকে তাকে নিয়ে ঢালাওভাবে অনেক সময় মন্তব্য করি। একটু ছাড় দিতে চাই না মিডিয়াতে, একটু সমালোচনা করতে থাকি না, চাই না আমরা। অনেক জায়গায় আপনি দেখবেন প্রত্যেকটা জিনিসে কিন্তু নেগেটিভ পজিটিভ আছে। আপনি খেয়াল করে দেখেন, এই যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা শুরু হয়েছে, যেখানে এই যে কি জামান মিথিলা, একটা মেয়ে তানজিয়া জামান মিথিলা বা কিছু একটা হবে, তাকে নিয়ে পজিটিভ কথাও আছে, নেগেটিভ কথাও আছে। এখন আপনি কথা বলতে গেলে তো সবই পাবেন। পজিটিভ হচ্ছে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, বাংলাদেশের কালচারকে তিনি তার ড্রেসের মাধ্যমে ফুটে তুলছেন।
আবার নেগেটিভ কথা হচ্ছে যে তিনি যখন বিকিনি পরে পরে যখন সুইমিং পুলের পাড়িতে হাঁটছিলেন, সেটা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয় না। সো আপনি দেখবেন দুটোই আছে। এখন তারও আবার এটা সপক্ষে উত্তর আছে যে আমি তো এখানে নাচতে নেমে ঘুমটা দিয়ে লাভ নেই। আমার এই ফ্যাশন শোই তো, আপনি যদি ধর্মের কথা বলেন, কালচারের কথা বলেন, এই ফ্যাশন শোই তো অনেক আমাদের ধর্মীয় কালচার বলে না। তো উনি ফ্যাশন শোতে নেমে তাহলে উনি অর্ধেক রিপ্রেজেন্ট করে লাভ কি? তিনি যেটা নেমেছেন সেই শিল্পকে তার ওই শিল্পকে ওই শৈল্পিক কায়দায় তাকে ফেস করতে হবে। আর যদি আমার এখানে আপত্তি থাকে তাহলে আমার এই শিল্পকেই আমার বাংলাদেশে অনুমোদন দেওয়া উচিত না। আমি যদি ধর্মের কথা বলি, আপনার ধর্ম তো অর্ধেক পালন করতে বলা হয়নি। আমরা প্রত্যেকটা জায়গায় দেখবেন এরকম নেগেটিভ পজিটিভ দুটোই আছে। তো আমি মনে করি অ্যাটলিস্ট আমাদের যেটা উচিত, আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করি। আপনার ধ্বংসাত্মক ক্রিটিসিজম বন্ধ করুন। আমার মেসেঞ্জারে আমি দেখছি অনেক মানুষ আছে আমাকে সমালোচনা করে অনেক কথা লিখে, আমি এত সম্মান বোধ করি। এবং ওই মানুষগুলো, যে মানুষটা আমাকে ইনবক্সে আমার একটা দোষ ত্রুটি লিখে দেয়, আমি বারবার পড়ি এবং আমি চেক করি। যদি ভুল না হয়ে থাকে তখন আমি তাকে বলি যে ভাই আপনি নিজে আমার পোস্টটা ভালো করে পড়ে দেখেন, আপনি মনে হয় ভুল বুঝেছেন। আর যদি তিনি সঠিক বলে থাকেন তখন আমি তার কাছ থেকে কথাটা শুনে নিজেকে বদলানোর চেষ্টা করি। কারণ যিনি ইনবক্সে আমার দোষটা বলেন আমি ধরে নিই তিনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করছেন এবং আমার ভালো চান। আর যিনি আমার পোস্টটাকে আমাকে কিছু না বুঝতে দিয়ে, আমাকে না ধরায় দিয়ে তিনি করলেন কি, আমাকে নিয়ে আজে বাজে ওই পোস্টটা শেয়ার করে উপর একটা ক্যাপশন বাজে কথা লিখে দিলেন। তার মানে কি? তিনি অ্যাকচুয়ালি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করছেন না। আমাদের সমাজের এত বেশি অধপতন হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে। আমরা একটা মোবাইল হাতে পেয়েছি, আমি স্বাধীনতা পেয়েছি, আমার মন যা চাইলো তা আমি লিখে দিলাম, তাই পোস্ট করলাম, তাই শেয়ার করলাম। আসলে কিন্তু এটা স্বাধীনতা না, এটা হচ্ছে আপনার মনের নোংরা চিন্তা চেতনার বহিঃপ্রকাশ। আপনি যে একটা নোংরা মানুষ, আপনার চিন্তা চেতনার যে সমস্যা আছে, ওই সমস্যাটা আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনি নিজেই প্রকাশ করে দিচ্ছেন। সো মোবাইল ফোন বা ল্যাপটপ কম্পিউটারে আপনি ফেসবুকে যা খুশি তা লিখতে পারছেন, মানে এটা আপনার ফ্রিডম না, এটা স্বাধীনতা না। এটা হচ্ছে আপনাকে একটা সুযোগ প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি নিজেকে নোংরাভাবে রিপ্রেজেন্ট করবেন না নিজেকে সুস্থ সুন্দর মানুষ হিসাবে রিপ্রেজেন্ট করবেন। ইট ডিপেন্ডস অন ইউ। সো আপনি চিন্তা করেন, এই ফেসবুকটা আপনার চরিত্র প্রকাশ করবে, এই ফেসবুক আপনার মন মানসিকতা প্রকাশ করবে, এই ফেসবুক আপনার নর্মস এটিকেটস, আপনার পারিবারিক মূল্যবোধ, আপনার সামাজিক মূল্যবোধ, আপনার শিক্ষা সবকিছু প্রকাশ করবে। ফেসবুকে যাই রিয়াক্ট করেন, যাই কমেন্টস করেন, যাই বলেন, এভরিথিং উইল এক্সপ্রেস, এভরিথিং উইল সিগনিফাই আপনি কে। সো এটা ফ্রিডম না, বরং এটা স্বাধীনতার নামে আপনার চরিত্র সম্পর্কে আপনি নিজে বর্ণনা দিচ্ছেন। এটা মনে রাখবেন। সবাই ভালো থাকবেন। আমি মনে করি আমার ফখরুল ইসলাম আলমগীরের মতো বয়োজ্যেষ্ঠ মানুষদের এই ছোটখাটো বিষয়গুলো আমাদেরকে একটু আরেকটু বেশি আমাদের নমনীয়ভাবে দেখা উচিত। এবং এই জিনিসগুলো আমি মনে করি ছাড় দেওয়া উচিত আমাদের। যে এরকম একটা মুরব্বী মানুষ, দরকার কি, ভুল হতেই পারে, তার এই বয়সে এই স্ট্রেসে অনেক সময় ছোটখাটো একটা ভুল হতে পারে। তিনি ধমক দিচ্ছেন, কিন্তু অন্যায় করেন নাই, চুরি করেন নাই, তিনি তো কোনো ধন মেরে বাংলাদেশের অন্য কোথাও যাননি, তিনি তো টাকার বিনিময়ে নমিনেশন দিচ্ছেন না, তিনি তো দুর্নীতি করছেন না। সো আমি মনে করি আমাদের একটু কেয়ারফুল হই। সবাই ভালো থাকবেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আসসালামু আলাইকুম।